সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের বিশেষ আয়োজন আমার ভুবনে। আমার ভুবন এই আয়োজনটির মধ্য দিয়ে আমরা মূলত চেষ্টা করি একজন আলোকিত মানুষের জীবনের গল্প জানতে, তার সফলতার গল্প জানতে। তারই ক্রমধারায় আজকে জীবনের গল্প এবং ব্যক্তি জীবনের কর্মকাণ্ড নিয়ে গল্প পড়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান খোকা, সত্ত্বাধিকারী বিদ্যা প্রকাশ। সংবাদ প্রকাশের আজকের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ এবং স্বাগত জানাই, এবং যারা দেখছেন অনুষ্ঠানটি তাদেরকে অভিনন্দন জানাই। কেমন আছেন আপনি? ভালো আছি। একদম প্রথমেই শুরু করব বই প্রকাশনা দিয়ে। বই প্রকাশের ক্ষেত্রে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলবেন। বই প্রকাশনা তো একটা ক্রমবর্ধমানের একটা বিষয় এবং দীর্ঘ প্রসেসের একটা বিষয় চলছে আমাদের দেশে। বই প্রকাশনাটাই যেভাবে হওয়ার কথা ছিল স্বাধীনতার পরপর, ঠিক সেভাবে আমরা আধুনিক যন্ত্রপাতির অভাবে আমরা সেভাবে আমাদের বইয়ের যে মান, নান্দনিকতা, সেইগুলো আমরা দেখতে পারিনি। আমি স্বাধীনতার প্রায় 5 বছর পরে, 6 বছর পরে আমি প্রকাশনায় সাথে যুক্ত হই, কিন্তু আমি প্রকাশনা তখনও করিনি। আমি বাংলাদেশের যে প্রকাশনার যে চিত্রটি, যেটি আমরা বলবো যে টাইপগুলো তখন হ্যান্ড কাস্টিংয়ে বই কম্পোজ হতো, যেটা লেটার প্রেস বলি আর কি আমরা। তখন সেই কম্পোজে দেখা যেত যে টাইপগুলো ভাঙা, স্পষ্ট না, পড়া যেত না, পাঠক বাধাগ্রস্ত হতো, ভুলভ্রান্তি থাকতো। তো আমি যখন প্রকাশনায় আসি, আমি আসি 84-এ, যখন প্রকাশক হিসাবে আমি আসি, বিদ্যা প্রকাশ নাম আমি ব্যানারে, তখন আমি শুরুটাই করেছি এই জন্যে যে আমাকে চেঞ্জ করতে হবে। বইয়ের যে গতানুগতিক যে পদ্ধতিতে বই ছাপা হচ্ছে সেটা না করে আমি বইয়ের কভার চেঞ্জ করলাম। কভারটা চেঞ্জ করলাম হচ্ছে অফসেটে ছাপলাম, ভিতরে এগুলো মানে খুব ভালো টাইপ দিয়ে ফটো কম্পোজ এরকম একটা ছিল তখন, সেটা করলাম, কম্পিউটার করলাম, করে আর লেমিনেটেড করলাম। প্রথমে আমরা বাংলাদেশে প্রথম লেমিনেটেড কভার হয় বিদ্যা প্রকাশের বইটি। এগুলো করে পাঠকের হাতে যখন আমরা বইটি তুলে দিলাম, পাঠক কিন্তু তখন বইটি গ্রহণ করলেন। এবং এই যে বইটি গ্রহণ করলেও আমরা জানি যে বইয়ের আমাদের লেখকের মান, লেখার মান খুব ভালো, কিন্তু ওই যে বইটির প্রোডাকশনটা, নান্দনিকতা না থাকার কারণে, বাঁধাইটা ভালো না থাকার কারণে পাঠক তখন কিন্তু বাংলাদেশের বইয়ের প্রতি অত আগ্রহান্বিত ছিল না। পরে কিন্তু এই যে পরিবর্তনটা হলো, এই যে আমি যে পরিবর্তনটা করার উদ্যোগ নিলাম এবং করলাম, এতে কিন্তু পাঠক কিন্তু নান্দনিকতা বইয়ের দিকে ঝুঁকে পড়লো। এবং এখন যে বইয়ের চাকচিক্য যেগুলো দেখছেন আপনারা, এগুলো সব কিন্তু শুরু এই বিদ্যা প্রকাশ থেকেই। বাহ। এবং বইয়ের প্রকাশনার ক্ষেত্রে ভবিষ্যৎ নিয়ে আপনার পরিকল্পনা বা এই বিষয়ে যদি কিছু বলেন। বই প্রকাশনাটা এখন যে অবস্থায় আছে, এখান থেকে বইয়ের ভবিষ্যৎটা আমি খুব একটা মানে ভালো দেখছি না। মানে যেটা আমরা যে বলি যে আরো সুন্দরভাবে বই প্রকাশনাটাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই স্কোপটা, সেই উদ্যমটা, সেই স্পৃহাটা আমাদের প্রকাশকদের মধ্যে এখন খুব কম আমরা দেখছি। আমি 97-এ বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল যেটা আছে সেটার কিন্তু চিন্তা এবং ধারণা নিয়েই কিন্তু আমি করেছি যে সৃজনশীল বইয়ের একটি প্ল্যাটফর্ম দরকার, যেটি আমরা আমাদের স্বাধীনভাবে, আমরা সুন্দরভাবে, পরিচ্ছন্নভাবে, পরিশীলিতভাবে বই প্রকাশ করব, বই বাজারজাত করব, লেখকদের সাথে একটি সুন্দর সম্পর্ক থাকবে, আন্তর্জাতিক পর্যায়ে আমরা আমাদের বইয়ের মানকে উন্নীত করব, অনুবাদ করব। মানে এইসব চিন্তাভাবনা করেই কিন্তু আমরা বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতিটা তৈরি করেছিলাম 1997 সালে। এবং এটার ধারাবাহিকতায় আমরা আরও যেটা করতে চেয়েছিলাম যে স্কুল যা আছে বাংলাদেশে, কলেজ যা আছে, সেখানে লাইব্রেরি ডেভেলপ করা। কারণ পাঠক গোড়া থেকেই উঠে আসবে, আমরা পাঠক তৈরি করতে পারবো না। পাঠক যদি স্কুল থেকে আমরা একটা লাইব্রেরিতে বই দিই এবং লাইব্রেরিগুলো যদি ডেভেলপ করি, এবং সেখানে যদি কর্তৃপক্ষ, যদি স্কুলের কর্তৃপক্ষ সেইভাবে যদি পাঠ করে, এবং সেখানে যদি আমরা চেয়েছিলাম এটা যে যারা বই পড়বে তাদেরকে একটা এক্সট্রা নাম্বার দেওয়া হবে, মানে এইভাবে কিন্তু আমরা পাঠক তৈরির জন্য চেষ্টা করেছিলাম। কিন্তু সেটা আমরা 4 বছর পরে এটা গভর্নমেন্ট ওই বাজেটটা বন্ধ করে দেওয়াতে আমরা আর কাজ করতে পারিনি। তো আমাদের ভবিষ্যৎ যে পরিকল্পনা, বইয়ের যে বাজারজাত,
এই বইয়ের বাজারজাতের জন্য আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে, যেটা ওই যে বললাম উদ্যম এবং উদ্যোগের অভাব আছে আমাদের মধ্যে। বিদ্যাপ্রকাশ নিয়মিত গল্প, কবিতা, উপন্যাসের বই বের করছে এবং পাশাপাশি মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন গ্রন্থ প্রকাশ করে থাকে। আপনি নিজে একজন বীর মুক্তিযোদ্ধা। বাংলাদেশে যতগুলো মুক্তিযুদ্ধ বিষয়ক এই বই প্রকাশ হয়, সেক্ষেত্রে মানের বিষয়ে কতটা যত্নশীল বা মান কতটা ভালো থাকে বলে আপনার মনে হয়? দেখেন, মুক্তিযুদ্ধের প্রতি আমার শ্রদ্ধা যথেষ্ট এবং অনেক, কারণ আমি একজন মুক্তিযোদ্ধা। আমি জানি যে মুক্তিযুদ্ধে যারা গিয়েছিলেন তারা কতটা কষ্ট করেছে এবং কিভাবে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে আমি জানি। সেই জন্যে যারা যুদ্ধ করেছে প্রকৃত অর্থে তারা কিন্তু লিখতে পারেনি। কেন পারেনি? তার একটা অর্থ হচ্ছে তারা কৃষক ছিল, তারা শ্রমিক ছিল, তারা জেলে ছিল, মজুর ছিল, তারা সাহসিকতার সাথে যুদ্ধ করেছে, তারা লিখে দিতে পারেনি। লিখেছে কারা? যারা দূর থেকে মুক্তিযুদ্ধকে দেখেছে, যুদ্ধে হয়তো সেইভাবে ঝাঁপিয়ে পড়ে নেই, কিন্তু সে মুক্তিযোদ্ধা, সে কিন্তু লিখেছে। সে লিখতে পেরেছে এই কারণে সে দেখেছে। আর যারা যুদ্ধ করেছে প্রকৃত পক্ষে, তাদের মধ্যে কিন্তু পার্থক্য আছে। যোদ্ধারা লিখেছেন অনেকে, আমি তাদেরকে বলি যে শ্রদ্ধা করি যে অনেকে আছেন ভালো এবং সৎভাবে অনেস্টির সাথে লিখেছেন, মানে কিন্তু আবার অনেকে অন্যেরটা নিয়ে নিজের মতো করে লিখেছেন, এরকমও করেছেন। সেটা করেছেন যে উনি যে যুদ্ধ করেছেন সেটা প্রমাণিত করার জন্য, কিন্তু উনি যুদ্ধেতে হয়তো ছিল না, দূরে ছিলেন যুদ্ধের থেকে। এই বিষয়গুলো কিন্তু আমি দেখেছি অনেকের মধ্যে এই আছে। তো আমি চাই যে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, এখন তো নেই, অনেকে মানে পরলোক গমন করেছেন, যদি তাদের থেকে আমরা নিতে পারতাম স্বাধীনতা পর আমরা যে বড় ভুলটি আমরা করে ফেলেছি, যে তাদের থেকে যদি ওই সময় আমরা সবার থেকে একটা সাক্ষাৎকার যদি নিয়ে নিতে পারতাম, বা তারা তো লিখতে পারে না, কিন্তু তারা বলবে, আমরা শুনবো, আমরা লিখবো, আমরা রেকর্ড করব, এরকম যদি একটা করা যেত, যেটি আমি চেষ্টা করে আমি ব্যর্থ হয়েছি। আমি দুটো সেক্টরে যুদ্ধ করেছি, 4 নম্বর সেক্টরে এবং 2 নম্বর সেক্টরে। আমি 2 নম্বর সেক্টরটা যেহেতু আমার জন্য সহজ, আমি চেয়েছি যে 2 নম্বর সেক্টরে গিয়ে মুক্তিযোদ্ধাদের করার জন্য। কিন্তু ওই যে বললাম যে তাদেরকে আমি নিয়ম নীতি দিয়েছি, প্রশ্ন করেছি, খালি উত্তরটা দিবে, সেটাও তারা দিতে পারেনি। এই জন্য ওইখানেও আমি ব্যর্থ হয়েছি। কিন্তু তারা যোদ্ধা ছিলেন আমি জানি, কিন্তু লিখতে পারে না। তারা বলবে যে সেটাও তাদের এখন আর অনেকের স্মৃতিভ্রষ্ট হয়ে গেছে। তো এই জন্য বলি যে যারা মুক্তিযুদ্ধে নিয়ে কাজ করেছেন আমি তাদের প্রতি সম্মান জানাই, কিন্তু যারা কিছুটা অন্যেরটাকে নিয়ে নিজের মতো করে লিখেছেন, এইটার জন্য তাদের প্রতি আমার একটু অভিমান আছে। আবারও বিদ্যাপ্রকাশের কাছে ফিরে যাব, যে বিদ্যাপ্রকাশ থেকে অসংখ্য বই বের হচ্ছে, সেখান থেকে দর্শক প্রিয় বইয়ের কথা যদি বলা হয়, উল্লেখযোগ্য বইগুলোর ভেতরে কোন বইগুলোকে আপনি উল্লেখ করবেন? দেখেন, পাঠক জনপ্রিয়তা বইগুলো আমি কিন্তু প্রকাশ করিনি প্রথম থেকে, কারণ আমার ছিল যে আমি এমন ধরনের বই করব যে বইগুলো মানে দীর্ঘদিন কালজয়ী হয়ে থাকবে, অথবা মানে যেটা মানুষের মননশীলতাকে উন্নত করবে। আমি সেই ধরনের বই বের করার চিন্তা করেছি এবং করেছি। যেমন আমি ডক্টর সিরাজ ইসলাম চৌধুরী করেছি, উপন্যাসের মধ্যে সৈয়দ হকের করেছি, শওকত আলী করেছি, শওকত ওসমান করেছি, সেলিনা হোসেন করেছি। প্রবন্ধের মধ্যে তো অনেকের কথা বলবো। আর তো এই যে বইগুলো আমি করেছি, এই বইগুলো কিন্তু পাঠক কম ছিল, পাঠক ছিল না, কিন্তু এই বইগুলো আমি কলকাতায় আবার এটার পাঠক পেয়েছি। আমি জানি যে আমরা দুটো বাংলাকে নিয়ে আমি চিন্তা করেছি যে এই বাংলাতে কিছু থাকবে পাঠক, ওই বাংলাতে পাবো, এবং পেয়েছি। আমি আমার যে পাঠক, যদি বলি যে পাঠক প্রিয়তা, সেটা জনপ্রিয়তা ছাড়লে আমরা যদি দেখি, আমাদের লেখক আছে যেমন শওকত আলী, ওনার যথেষ্ট পাঠক প্রিয়তা আমার এখানে হয়েছে, সৈয়দ শামসুল হকেরও হয়েছে। মানে মোট কথা হচ্ছে যে আমি এদের বইগুলো বের করেছি, এবং এদের বইগুলো আগে যেভাবে চলতো তার থেকে বেশি আমার হাতে আসার পরে, মানে আমি যখন প্রকাশনা করি, বেশি চলেছে। এটাই আমার স্যাটিসফ্যাকশন। আচ্ছা, বর্তমানে তো প্রযুক্তির অগ্রগতির ফলে মানুষ মোবাইল ফোনে গল্প, উপন্যাস, কবিতা পড়ে ফেলে, আবার ইবুকেরও একটা প্রচলন আছে। প্রকাশনা যে সংস্থাগুলো আছে তার উপরে কোনো বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে কিনা, আপনি কি বলবেন এই বিষয়ে?
দেখুন মোবাইলে যে ইয়েটা হচ্ছে আমরা দেখছি বা ইবুক বলি, মোবাইলে যারা মানে বই তো আসলে পড়ে না, মোবাইলে দেখে নাটক, মোবাইলে শোনে গান। আর আমরা যারা লেখালেখি করে অনেকে ছোট ছোট কবিতা বা গল্প এগুলো পড়ে। কিন্তু এগুলো পড়ার অর্থ হচ্ছে যে আমার সময় আছে, আমি একটু চলন্ত অবস্থায় আছি বা একটু কাজের মধ্যে আছি, জাস্ট দেখে নিলাম মোবাইলটা। কিন্তু বইটা হলে হয়তো তার জন্য একটু অসুবিধা, বইটাকে আনা নেওয়া এটা একটা সমস্যা, যে কারণে মোবাইলে ওখানে পড়ে নিচ্ছে। আর ইবুকে তো মানে সবাই পড়তে পারে না। ইবুকে পড়া, যেমন আমার জন্য ইবুকে পড়া খুব কঠিন, কারণ আমি বেশিক্ষণ স্ক্রিনে তাকিয়ে থাকতে পারি না, কম্পিউটারের স্ক্রিনে। আমার জন্য সমস্যা, অনেকের জন্য এরকম সমস্যা, যে কারণে ইবুকটা এখনো পর্যন্ত ওইভাবে ব্যাপক আকারে হয়নি। তবে যেহেতু যারা দেশের বাইরে থাকছেন তারা বইটা পান না দেখে তারা ইবুকে, এবং সব ইবুক তারা পড়তে পারেন না, যেটি ভালো সেটি যারা নাম করছে সেই বইগুলি তারা পড়েন। এক্ষেত্রে ইবুক তো অনেক দিন হয়ে গেল, আর মোবাইলে তো অনেক দিন হয়ে গেল, কিন্তু বইমেলার কিন্তু এফেক্ট এটার উপরে পড়েনি। বইমেলা গেলে দেখবেন যে লোকজন যাচ্ছে, বই কিনছে। হ্যাঁ, এই যে প্রবণতা, বই কখনোই মানে যত প্রযুক্তি আসুক বই কিন্তু থাকবেই, কারণ প্রযুক্তিতে এটা কখন চলে যায় ঠিক নাই, কিন্তু বইটা একটি অমর হয়ে থাকে। মানে আমি অনেক দিন পর্যন্ত একটা বইকে সংরক্ষণ করতে পারি। আমার কাছে এমনও বই আছে, আমার কাছে 50 বছরও হয়ে গেছে সেই বইটি আছে, কিন্তু ইবুক তো আর অত 50 বছরে অতদিন থাকবে কিনা সন্দেহ। একটা বিষয় এখানে বলি যে এখন বর্তমানে তো তরুণ লেখকের সংখ্যা অনেক, এটা অবশ্যই প্রশংসার দাবিদার তারা। তো তরুণ লেখকদের যে বই প্রকাশ হয় সেক্ষেত্রে বিচারের কোনো মাপকাঠি আছে কিনা, বা এক্ষেত্রে সমাজের কাছে প্রকাশনা সংস্থার কোনো জবাবদিহিতা জায়গা আছে কিনা? নতুন যে লেখকের কথা বলছেন, নতুন লেখক তো থাকবেই, নতুন লেখক আসবে, তরুণ প্রজন্ম থেকে নতুন আসবে, কিন্তু তারা কি লিখছে, তারা কতটুকুন পড়ছে, এই জিনিসটা কিন্তু তাদের মধ্যে কাজ করে না। আমি একটা মনে হলো আমি লিখলাম, লিখে বললাম যে আমাকে একটা বই বের করে দেন, কিন্তু তার আগে তাকে যে বই প্রকাশের আগে তাকে যে প্রস্তুত হতে হবে, সেই প্রস্তুতিটা কিন্তু তার মধ্যে নেই। তার মধ্যে মনে হচ্ছে যে বইটা বের করলেই আমার পাঠক পেয়ে যাব, আমার আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, এরা বইটা কিনবে, কিন্তু মানে তার তো মান থাকতে হবে। সেই মানটা তৈরি করতে হলে আগে তাকে প্রস্তুত নিতে হবে যে আমি একটা লেখক হব। লেখক হওয়ার জন্য অনেক প্রস্তুতি নিতে হয়, সেসবগুলো আমাদের দেশে হয় না। আর আমাদের দেশে তো তরুণ প্রজন্মে অবশ্যই অনেকে আবার ভালো লিখছে, যারা বই পড়ে পড়ে লিখছে, বা তারা একটা ধারার মধ্যে আছে লেখালেখির মধ্যে। আর যেটা হচ্ছে যে চর্চা, আমাদের এখানে আগে কি হতো যে একটা গ্রুপ হতো, প্রতিটা জায়গায় আমরা দেখতাম যে কিছু বন্ধু মিলে বই নিয়ে আলোচনা হতো, বই পড়া নিয়ে আলোচনা হতো, যে এই বইটা পড়েছে, এই বইটা ভালো, এই বইটার বিষয় এই। তখন হতো কি, ওই যে যারা থাকতো তারাও হয়তো ওই বিষয় শুনে তারা পড়ার আগ্রহান্বিত হতো। সেই জিনিসটি কিন্তু এখন আর নেই। এখন কয়েকজন বন্ধু মিলে কি বিষয়ে আলাপ হয় সেটা নিশ্চয়ই আমরা সবাই জানি, কিন্তু এই যে পাঠ চক্রর মধ্যে থাকা, এটা এই যে বন্ধুদের মধ্যে সার্কেল তৈরি করা, পাঠ চক্র তৈরি করা, এটা কিন্তু তরুণরাই করবে, তরুণদেরই করতে হবে। যারা লেখালেখি করছে তাদেরই তৈরি করতে হবে, এবং লিখলেই যে লেখক হয় এটা ঠিক নয়। আচ্ছা, বর্তমানে প্রতিনিয়ত তো মূল্যস্ফীতির কারণে আমাদের কাগজের মূল্য বৃদ্ধি পাচ্ছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বইয়ের দামও নিঃসন্দেহে বৃদ্ধি পাচ্ছে। আবার মানুষের ক্রয় ক্ষমতা সংকট দেখা দিয়েছে। তো বই কেনার ক্ষেত্রে এটা কিভাবে ইফেক্ট পড়ে, বা এটা এজন্য আসলে প্রকাশনা সংস্থার কিছু করার আছে কিনা? সবকিছুর দাম বাড়ছে, তাই না? সবকিছুর আমাদের প্রতিনিয়ত দাম বাড়ছে, কাগজের দামও বাড়ছে, কালির দামও বাড়ছে, প্রেসের ছাপার খরচ বাড়ছে, প্লেটের খরচ বাড়ছে, স্ক্যানিংয়ের খরচ বাড়ছে, প্রত্যেকটা জিনিসেরই কম্পোজের খরচ বাড়ছে, কিন্তু তুলনামূলকভাবে বইয়ের দাম বাড়ছে না। আচ্ছা, কেন বাড়ছে না? যে আমাদেরকে চিন্তা করতে হয় যে আমি বইয়ের দাম, এমনি তো আমাদের দেশে পাঠক সংকট বলবো এই কারণে যে একটি পাঠক যখন বই কেনে, সে কিন্তু তার চিন্তাটা আমাদের তার ধারণা থাকে সে একজন ছাত্রকে চিন্তা করেই কিন্তু আমার বইয়ের দামটা রাখতে হয়। আমি কিন্তু একজন শিল্পপতি চিন্তা করে বইয়ের দাম রাখি না, যে ওই শিল্পপতি বই কিনবে।
সে বইটা কিনবে হচ্ছে ছাত্রছাত্রীরা। তো সুতরাং আমাকে ওই একজন ছাত্রছাত্রীর কথা চিন্তা করে বইয়ের দামটা রাখতে হয়। জিনিসপত্রের যেভাবে দাম বাড়ে সেই তুলনায় আমরা ওইভাবে দামটা রাখি না, দামটা যথেষ্ট পরিমাণে কম রাখতে হয় আমাদেরকে, যাতে তাদের সামর্থ্যের মধ্যে থাকে। আর যে বিষয়টি যে এই যে এই দামটি নির্ধারিত হয় আমাদের ইন্টারন্যাশনাল একটা নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে। সেই নিয়মের মধ্যে রাখতে গেলে আমাদের এখন 16 পেজের যে বই সেটি 50 টাকা রাখতে হয়, মানে প্রতি 16 পেজ। এইভাবে মানে কস্টিং এরকম আসে আর কি। কিন্তু আমরা তো সেটা রাখতে পারি না, কারণ এটা রাখতে গেলে পাঠকের উপরে এইটা চাপটা পড়বে, এবং আমরা চাই না যে কোনো পাঠকের উপরে চাপটা পড়বে। তবে অনেকে দাম বেশি রাখে, আমি অন্তত রাখি না আর কি। শেষের দিকেই বলবো যে বই মেলায়, বাংলাদেশে যে বই মেলাটা হয় প্রতি বছর ফেব্রুয়ারি মাসে, সেখানে কিন্তু সর্বাধিক বই বিক্রি হয়, এবং বছরের অন্য সময়গুলো বই বাজারে একটা ভাটা পড়ে। সেক্ষেত্রে কি আপনাদের তরফ থেকে কিছু করার আছে বা কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা, যেন বই মেলার মতো এই বিক্রির যে হারটা এটা মোটামুটি একটা ব্যালেন্সের ভেতরে থাকে? বই মেলায় আসলে বই মেলাটা যে পাঠক বৃদ্ধি করে এটা ঠিক নয়। বই মেলা হয় কি, বই মেলাটা যে সবাই মিলে একটা মিলন মেলা, এবং সেখানে গেলে অনেকগুলো বই দেখা যাবে, এটার জন্য কিন্তু বই মেলা। এবং ওখান থেকে কিছু ধারণা নেওয়া যাবে যে কোন কোন পাবলিশার কি কি ধরনের বই বের করেন। এটার জন্য কিন্তু বই মেলাটা মূলত এইটাই ছিল। কিন্তু ওখানে যে ওটাতে পাঠক কিন্তু বৃদ্ধি হবে না, পাঠক বৃদ্ধির জন্য কিন্তু আলাদা কিছু নিয়ম, আলাদা কিছু বিষয় থাকে। যেমন আমি যেটা আগেও বলেছি যে স্কুলে যদি আমি পাঠ প্রবণতাটা বাড়াতে না পারি, বা আমি যদি যুব সমাজকে যদি বই পাঠে আগ্রহান্বিত করতে না পারি, তাহলে আমরা বইমেলা যদি প্রতি বছর সারা দেশব্যাপীও করি, পাঠক বাড়বে না। এবং আমাদের এটা আমি অতীতের আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে বইমেলাতে কিন্তু পাঠক বাড়ে না। বইমেলার পাঠক বাড়ানোর জন্যে আলাদা কোনো পদ্ধতি নিতে হবে, যেই পদ্ধতিগুলো আমরা প্রকাশকরা যেমন নেই না, সরকার থেকেও নেওয়া হয় না। আজকের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষে একটা বিষয় জানতে চাইবো আপনার পাঠ অভ্যাস নিয়ে, যে কোন ধরনের বই পড়তে ব্যক্তি হিসেবে আপনি পছন্দ করেন? আমি আসলে প্রবন্ধটা পড়তে বেশি পছন্দ করি। আমার প্রবন্ধ, যে কোনো প্রবন্ধই আমার খুব ভালো লাগে। উপন্যাসও পড়ি, উপন্যাস অবশ্যই পড়ি, কিন্তু প্রধান পছন্দ হচ্ছে আমার প্রবন্ধ পড়া। প্রবন্ধটা আমার মানে নিজের তো সেরকম জ্ঞান নেই, তো প্রবন্ধটা পড়ে আমি জ্ঞান অর্জন করি। উপন্যাসও ভালো লাগে, গল্প ভালো লাগে, এই আর কি। আচ্ছা, আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে যারা এই অনুষ্ঠানটি দেখলেন, তাদের নিশ্চয়ই ধারণা নিশ্চয়ই হয়েছে যে আমি কি বলতে চেয়েছি। আমি বলতে চেয়েছি যে বই পড়ার পাঠ অভ্যাসটা গড়ে তুলুন। বইয়ে কিন্তু জ্ঞান, বইয়ের ভিতরেই কিন্তু জ্ঞান থাকবে, পরিচ্ছন্ন পরিশীলিত শুদ্ধ জ্ঞান কিন্তু বইয়ের মধ্যেই। একটি বই পড়বেন, যেমন যে কোনো একটি বই পড়ুন, ভালো একটি বই পড়ুন, এবং সেই বইটি আপনি কি বই পড়ছেন সেটি আপনার ধারণার যদি না থাকে, আপনি একজন ভালো পাঠকের কাছে জিজ্ঞেস করে নিন যে কোন বইটি এই বছরে বের হয়েছে, কোন বইটি ভালো। শুধু যে এই বছরে না, যে কোনো বই যে কোনো সময়, আজ থেকে যেটি যদি 30 বছর আগে হয়, আপনি যদি সেই বইটি না পড়ে থাকেন, সেই বইটি আপনার জন্য নতুন, এবং সেই বইটি পড়ে আপনি জ্ঞান অর্জন করুন, এটি আশা করি। ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে উপস্থিত হওয়ার জন্য। আবারও স্বাগত জানাচ্ছি, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ শ্রোতাদের সবাইকে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন আমার ভুবন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সংবাদ প্রকাশের সাথেই থাকবেন। ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।